কিছুদিন যাবৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অবস্থা বেশ ভয়ঙ্কর। দেশের প্রধানমন্ত্রী ম্যাডাম শেখ হাসিনা নিজের দেশ থেকে বেরিয়ে আশ্রয় নিয়েছেন বন্ধু দেশ ভারতে। কিন্তু হঠাৎ কি হলো বাংলাদেশের? কেন এত উত্তাল শস্য শ্যামলা সোনার বাংলা? আসুন আজ জেনে নিই এই জনবিক্ষোভের উৎপত্তি কোথা থেকে। নমস্কার, আমি সুদীপসা। গল্পের থেকে আমার প্রিয় শ্রোতা আপনাকে জানাই স্বাগত। আমার এই প্রতিবেদন যদি আপনার কাছে তথ্য সমৃদ্ধ বলে মনে হয় তাহলে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলটা দয়া করে ক্লিক করে দেবেন। বাংলাদেশের এই আন্দোলনের প্রেক্ষাপট ভালোভাবে বুঝতে গেলে আমাদের কয়েক দশক পিছিয়ে যেতে হবে, কারণ বর্তমান অশান্তির বীজ রোপিত হয়েছে কয়েক দশক পূর্বে। ইংরেজরা হিন্দুস্তান শাসন করতে এসে প্রথমেই ডিভাইড অ্যান্ড রুল নীতির রাস্তায় হেঁটে 1905 সালে করে বঙ্গভঙ্গ। যদিও দেশের জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হয় এবং যার ফলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। কবিগুরু বঙ্গভঙ্গের বিরোধিতা করে রাখি বন্ধনের প্রচলন করেন, কিন্তু ব্রিটিশের মনে এই অভিপ্সা থেকেই গিয়েছিল, যে কারণে 1947 সালে ভারত ছেড়ে যাওয়ার সময় সমগ্র অংশকে বিভাজিত করে যায়। গঠিত হয় ভারত এবং পাকিস্তান নামে দুটি পৃথক দেশ। তবে পাকিস্তানের মধ্যেও ছিল দুটো অংশ। ভারতের পশ্চিমে ছিল পশ্চিম পাকিস্তান এবং ভারতের পূর্বে ছিল পূর্ব পাকিস্তান। তবে দুই পাকিস্তানের মধ্যে প্রায় 2000 কিলোমিটারের দূরত্ব থাকলেও পূর্ব পাকিস্তান কিন্তু ছিল কঠোরভাবে পশ্চিম পাকিস্তানের অধীনে। পশ্চিম পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তান অবহেলিত ছিল বলা যায়। পশ্চিম পাকিস্তান যেখানে ছিল মূলত মুসলিম সম্প্রদায় অধ্যুষিত, সেখানে পূর্ব পাকিস্তান ছিল প্রধানত বাংলা নির্ভর। পশ্চিম পাকিস্তানে যেখানে প্রধান ভাষা ছিল উর্দু, সেখানে পূর্ব পাকিস্তানের প্রধান ভাষা ছিল বাংলা। অভ্যাস, অভিরুচি, জীবনযাপন প্রণালী, সংস্কৃতি, খাদ্যাভ্যাস প্রভৃতি সবকিছুতেই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে ছিল বিস্তর ফারাক। 1948 সালে পাকিস্তান অধিরাজ্য সরকার পূর্ব পাকিস্তানকে ইসলামীকরণ করতে চায় এবং মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করেন উর্দুই হবে দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার ফলে পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার হয়। ফলস্বরূপ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। এই আন্দোলন দমন করার জন্য পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা স্থাপনের জন্য জনগণ 144 ধারাকে অমান্য করে রাজপথে আন্দোলন করতে নামেন, যা রুখতে পুলিশ জনগণের ওপর গুলিবর্ষণ করে। আন্দোলনকারীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। ইতিহাসের পাতায় এই ঘটনাই 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন নামে খ্যাত। 1954 সালের 7ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে বাধ্য হয়। আপনি হয়তো ভাবছেন বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির সাথে এত প্রাচীন ভাষা আন্দোলনের কি সম্পর্ক? কিন্তু সম্পর্ক আছে, শুনলেই বুঝতে পারবেন। ভাষার মর্যাদা স্থাপনের এই আন্দোলন এবং আন্দোলনে জয়লাভ কোথাও যেন পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান সরকারের বশ্যতা থেকে বাইরে বেরোবার একটা সম্ভাবনা মনের মধ্যে জাগিয়ে দিয়ে যায়। পূর্ব পাকিস্তানের তৎকালীন সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1966 সালে পাকিস্তানের কাছে স্বায়ত্ত শাসন দাবি করেন, কিন্তু এই দাবিকে প্রতিহত করার জন্য শেখ মুজিবুর সহ আওয়ামী লীগের সকল ছোট বড় নেতাদের দেশদ্রোহিতার অপরাধে জেলবন্দি করা হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানের এই পদক্ষেপ আন্দোলন থামাতে তো ব্যর্থ হলোই, উল্টে শান্তিপূর্ণ আন্দোলন চেহারা নিল গণবিস্ফোরণের। আর এই গণবিস্ফোরণে ঘৃতাহুতির কাজ করল 1970 সালে ঘটে যাওয়া এক চরম প্রাকৃতিক বিপর্যয়, এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যার প্রভাবে পূর্ব পাকিস্তানে জীবনহানি ঘটল প্রচুর। কিন্তু পশ্চিম পাকিস্তান তখনও উদাসীন। ফলে পূর্ব পাকিস্তানের মানুষের ক্ষোভ চরম আকার ধারণ করল এবং পশ্চিম পাকিস্তান বাধ্য হল শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাদের মুক্তি দিতে। পরবর্তীতে বহু রক্তক্ষয়ের পরে 1971 সালের 26শে মার্চ পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং গঠিত হয় বাংলাদেশ। দেশের ক্ষমতায় আসেন শেখ মুজিবুর রহমান। তাকে বলা হতো জাতির জনক। কিন্তু 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর সহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়।
তার দুই কন্যা তখন বিদেশে পড়াশোনা করছিলেন, তাই তারা প্রাণে বেঁচে যান। এই দুই কন্যারই একজন হলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ম্যাডাম শেখ হাসিনা। যদিও শোনা যাচ্ছে ম্যাডাম শেখ হাসিনা এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। বর্তমানের অগ্নিগর্ভ বাংলাদেশের অবস্থার সংযোগ কিন্তু রয়েছে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানের ক্ষমতায় আসার পরবর্তী কিছু ঘোষণার সাথে, যে কারণে আমি এতখানি আগের থেকে শুরু করলাম। দুটি শব্দের সাথে আমাদের আগে পরিচয় করতে হবে। এক হলো মুক্তিযোদ্ধা এবং দুই হলো রাজাকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বলা হয় মুক্তিযুদ্ধ। তাই মুক্তিযোদ্ধা হলেন তাঁরা যারা এই স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। রাজাকার শব্দটি কিন্তু অপমানজনক। রাজাকার বলা হতো সেই সকল ব্যক্তিকে যারা পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের ঘোর বিরোধী ছিল এবং পশ্চিম পাকিস্তানের পক্ষে নিজেদের সমর্থন দিয়েছিল। পশ্চিম পাকিস্তানের সেনাদের তারা সাহায্য করত। সেই অর্থে রাজাকার হল পূর্ব পাকিস্তানের কাছে বিশ্বাসঘাতকের দল। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসেন তখন তিনি একটি সংরক্ষণ নীতির প্রচলন করেন। মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য এবং যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির পূরক হিসেবে দেশের সরকারি চাকরির ক্ষেত্রে 30% তাদের জন্য সংরক্ষিত হয়। 10% সংরক্ষণ করা হয় নারীদের জন্য। বাংলাদেশের বিভিন্ন পিছিয়ে পড়া জেলাগুলির জন্য বরাদ্দ হয় 40% আসন এবং 20% দেওয়া হয় সাধারণ মেধা তালিকার শীর্ষস্থানীয় ছেলেমেয়েদের জন্য। 1997 সালে ঘোষণা করা হয় মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরাও এই সংরক্ষণের আওতায় থাকবেন এবং 2010 সালে ঘোষণা করা হয় এই 30% সংরক্ষণের আওতায় থাকবেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও। এর মধ্যে মনে রাখতে হবে 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে কোটা সিস্টেম বা সংরক্ষণ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা ম্যাডাম শেখ হাসিনা ক্ষমতায় এলে সংরক্ষণ ব্যবস্থা আবার চালু করা হয়। 2001 সালে আওয়ামী লীগ অর্থাৎ শেখ মুজিবুরের রাজনৈতিক দলের পতন ঘটলে এই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। 2009 সালে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসেন এবং তার পিতার প্রচলিত সংরক্ষণ ব্যবস্থা তিনি আবার চালু করেন। দেশের সাধারণ জনগণের দাবিতে কয়েকবার এই সংরক্ষণের শতকরা হারের বদল ঘটলেও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য সংরক্ষিত 30% কিন্তু কোনো পরিবর্তনই ঘটেনি। শেষ পরিবর্তন অবধি মুক্তিযোদ্ধাদের জন্য 30% সরকারি চাকরির আসন সংরক্ষিত তো ছিলই, বাকি ক্ষেত্রগুলিতে কিছু রদবদল আনা হয়েছিল। নারীদের জন্য ছিল 10%, জেলাভিত্তিক সংরক্ষণ ছিল 10%, পিছিয়ে পড়া সংখ্যালঘুদের জন্য ছিল 5% এবং শারীরিকভাবে অক্ষম নাগরিকদের জন্য 1% আসন সংরক্ষণ করা হয়। ফলে দেশের সাধারণ জনগণ সরকারি চাকরির পরীক্ষায় বসতে চাইলে 56% সংরক্ষিত আসন বাদে বাকি মাত্র 44% আসনের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। এখান থেকেই দেশের যুব সমাজ সংরক্ষণের বিরোধিতায় সোচ্চার হয়, কারণ মেধাবী হওয়া সত্ত্বেও নিজের দেশে তারা মাত্র 44% আসনের জন্য লড়াইয়ে পেরে উঠছিল না। ফলে বহু মেধাবী ছাত্রছাত্রী চলে যাচ্ছিল বিদেশে চাকরির জন্য, যেটা দেশের পক্ষেও ছিল ক্ষতিকর। প্রধানত যুব সমাজের আপত্তি ছিল মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও 30% সংরক্ষণ পাবে এই নিয়মে। তাদের কথা যারা 1971 সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা 30% সংরক্ষণ ভোগ করেছেন, এখানে কোনো সমস্যা নেই। মুক্তিযুদ্ধে বাড়ির পুরুষ মানুষ মারা গেলে বা চাকরি করতে অক্ষম হয়ে গেলে তাদের ছেলেমেয়েরা সংরক্ষণ ভোগ করেছেন, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু তাদের নাতি নাতনিরা কেন সংরক্ষণের সুবিধা ভোগ করবেন? মুক্তিযুদ্ধে তাদের অবদান কি? বর্তমানে একজন সাধারণ ছেলেমেয়ের সাথে মুক্তিযোদ্ধার নাতি নাতনির কি পার্থক্য আছে? 2018 সালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দাবি জানায় সংরক্ষণ 56% থেকে কমিয়ে 10% করা হোক, যাতে 90% আসনের জন্য মেধা তালিকায় ছেলেমেয়েরা আগে সুযোগ পায়। এরই পরিপ্রেক্ষিতে 2018 সালের 4 জুন বাংলাদেশ সরকার সম্পূর্ণ সংরক্ষণ ব্যবস্থাটিকেই রদ করে দেন। এরপর মুক্তিযোদ্ধাদের পরিবারের 7 জন ছাত্রছাত্রী এর বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হয়। 5 জুন বাংলাদেশের মাননীয় হাইকোর্ট রায় দেন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% সংরক্ষণই বহাল থাকবে। এরপরেই দেশের সাধারণ যুব সমাজ জ্বলে ওঠে। তাদের ধারণা কোর্টের রায়ের পেছনেও প্রচ্ছন্নভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছেই প্রাধান্য পেয়েছে, কারণ তৎকালীন প্রধানমন্ত্রীকে বেশিরভাগ মানুষই আখ্যা দেন স্বৈরাচারী হিসেবে। নিজের ক্ষমতা বলে 15 বছর ধরে আওয়ামী লীগের প্রধান হয়ে বসে আছেন শেখ হাসিনা। এটাই ছিল তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মত পোষণের কারণ। যুব সমাজের বক্তব্য
এই বিশেষ সংরক্ষণের আড়ালে চলছে যথেষ্ট পরিমাণে কারচুপি। যারা মুক্তিযোদ্ধার পরিবার নয় তারাও ভুয়ো কাগজপত্র তৈরি করে এর সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী নিজেও আওয়ামী লীগের ভেতর থেকে বহু পরিবারকে এর আওতায় এনে নিজের শক্তি বৃদ্ধি করেছেন। 5ই জুন হাইকোর্টের রায় ঘোষণার পরে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করছিল, কিন্তু প্রধানমন্ত্রী সেই সুষ্ঠু আন্দোলন বন্ধ করার জন্য পুলিশ এবং আওয়ামী লীগের অধীন ছাত্রলীগকে নির্দেশ দেন। এরপরে ছাত্রলীগ আইন নিজের হাতে তুলে নেয় এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করে। 1 জুলাই থেকে আন্দোলনের চেহারা ভয়াবহ রূপ নিতে শুরু করে। 7ই জুলাই এই ঘটনা সুপ্রিম কোর্টে ওঠে। 14ই জুলাই প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স ডেকে এমন একটি উক্তি করে ফেলেন যার ফলে পুরো পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে যায়। উনি বলেন, দেশবাসীর কাছে আমার প্রশ্ন, সংরক্ষণ যদি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা না পায় তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা পাবে? এই উক্তিতে বস্তুত জ্বলে উঠল বাংলাদেশের যুব সমাজ। তারা স্লোগান তুলল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আগেই জানিয়েছি রাজাকার কাকে বলা হয়। এই শব্দটি ছিল আন্দোলনকারীদের কাছে চরম অপমানজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা ছাত্রছাত্রীদের খুব সাধারণ একটা দাবিকে কেন্দ্র করে পুরো দেশে এই রকম কুরুক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই আন্দোলনে চলল কারফিউ, উড়ল কাঁদানে গ্যাস, ছুটল গুলি, বন্ধ হয়ে গেল ইন্টারনেট পরিষেবা। তোলপাড় বাংলাদেশকে নিয়ন্ত্রণে আনার জন্য নামল সেনাবাহিনী, কিন্তু ফলাফল শূন্য। এরপরেই মহামান্য সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায় দান করলেন। সংরক্ষণ 56% থেকে নামিয়ে নিয়ে আসা হলো 7%তে। এর মধ্যে 5% মুক্তিযোদ্ধার পরিবার, 1% দেওয়া হয় অনগ্রসর শ্রেণীকে এবং 1% দেওয়া হয় শারীরিকভাবে অক্ষম নাগরিকদের জন্য। এই রায় সরকার এবং ছাত্র সমাজ মেনে নেয়। মনে হতে পারে তাহলে এইবার হয়তো আন্দোলন থেমে যাবে, কিন্তু বিক্ষোভকারীরা বলেন এই অশান্ত পরিবেশে বহু ছাত্রছাত্রী আহত এবং নিহত হয়েছেন। তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। তারা দাবি করে প্রধানমন্ত্রী এই অবস্থার দায় স্বীকার করুন। এরপরেই প্রধানমন্ত্রী ম্যাডামকে রাজি করানো হয় বাংলাদেশ ছেড়ে অন্য কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য। কারণ ছাত্রছাত্রীদের মৃত্যুতে দেশের যে অবস্থা, সেখানে শেখ হাসিনার ওপর হামলা হওয়ার আশঙ্কা খুব একটা অমূলক নয়। তাই শেষ পর্যন্ত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে গাজিয়াবাদের হিন্দন এয়ারফোর্স স্টেশনে এসে পৌঁছান এবং ভারতের প্রধানমন্ত্রী মোদিজির রক্ষণাবেক্ষণে সুরক্ষিত আবাসে ভারতেই বাস করছেন। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে শেখ হাসিনার ভারতের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার মাত্র 45 মিনিটের মধ্যেই উত্তপ্ত জনগণ প্রধানমন্ত্রীর বাসভবন অধিকার করে এবং তছনছ করে। দেশের মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়, এমনকি সংবাদ মাধ্যমের অফিসও পুড়িয়ে দেওয়া হয়। এরপর ভবিষ্যতে কি হবে তা তো সময়ই বলবে। তবে আমরা কামনা করি বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত হোক, দেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যদি আপনার মনে হয় গল্পের ঠেক আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রতিটি প্রিয় মানুষকে। দেখা হবে আগামী সপ্তাহে এই গল্পের ঠেকে। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি। নমস্কার।